শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পরিচয় তো রেজাউল হকের বড় মেয়ে, তাহলে তাকে কি করে ভুলে যাব বাবা? উদ্ধত ভাসি হতেছেও শেষ মুহূর্তে হৃদ মানুষ শোনালো দিদির কণ্ঠ, কিন্তু ওর চোখে দৃপ্ত ভাষা জাকির শেখ ঠিকই পড়ে নিলেন। একটু হাসলেন ওর মুখে যে। বিয়ের পর তোমার সেই পরিচয় কেন চিনছে? মেয়েদের আজীবন পরিচয় বহন করতে হয় শ্বশুর বাড়ির পরিচয়। আর যদি বলো তোমার সে করই রেজা হোক, তাহলে সেটা তুমি বলতেই পারো নিজের প্রকৃত পরিচয় না এ জানার কারণে। আজ কনসোলেশনস জীবনের সব থেকে বড় অপূর্ণতা এখানে সঠিক জন্ম পরিচয় না জানার লজ্জাজনক কষ্টদায় যে অনুভূতি। দিদির সেই কষ্টের ভার কেউই নিতে পারবে না কোনোদিন। চোখ জোড়াও জ্বলে উঠেছে কান্নার ঢেউয়ে, কিন্তু সেই ঢেউকে ভেসে আসতে দিল না সে। শীতল গলাতেই বলল, আমি জাইবার এজেন্ট হয়ে এসেছি। এমন ব্লেম দেওয়াটা কি আমাকে অপমান করা হলো না বাবা? অপমানজনক কাজটা তুমি করার জন্য যদি আসতে পারো আমার পরিবারে, তা আমি অকপটে বললে সেটা তুমি আমাকে বাধ্য করলে না। আর যদি বলি আপনার দেয়া এই দোষটা সম্পূর্ণই মিথ্যা? নিজেকে শিয়ানা ভাবছো নাকি এখনো? দীর্ঘদিন তোমাকে রিচ করতে পারছে না জাইমা, সে ভয় পেয়েছে আমি তোমাকে কিছু করে বসলাম না তো, তাই দ্রুত শিয়ালকে গুহা থেকে বেরিয়ে আসতেই হলো। আমাকে কল করে থ্রেট দিচ্ছে সে, তোমার কিছু হলে সে নাকি শেখ বাড়ির ছেলেকে এমন ভাবে মারবে যে তার শরীরের ছিন্ন ভিন্ন অংশও মেলবে না। কত বড় দুঃসাহস বাস্টারটার! শেষে বিড়বিড় করে আরো খিস্তি করে উঠলেন তিনি জাইমার উদ্দেশ্যে। দিদি খুব বেশি চিন্তিত হয়ে পড়লো এখন। জাইমাকে সন্ত্রাসী বলছেন জাকির শেখ, কিন্তু তা তো বহু আগের কথা। এখনো কেন তিনি এই অপবাদ দিয়েছেন তাকে? আবার জাইমার দেশে আসার কথাও বলছেন তিনি। এইসব কি সব সত্য? কিন্তু জাইমা যে কখনো দেশে আসতে পারবে না সেই পথ তো বন্ধ করে রেখেছেনই জাকির শেখ। তাহলে কিভাবে দেশে আসলেন তিনি? একমাত্র অবৈধ পন্থা ছাড়া তো আর কোনো পথ থাকার কথা না। আর ওর সঙ্গে কেনই বা জাইমা যোগাযোগ করতে পারছে না? সে নিজের নতুন নাম্বার অনেক আগেই তাকে মেল করেছিল, তারপরও কি জন্য ওকে পাচ্ছে না? এটাই বা কি করে সম্ভব? মনে হচ্ছে ওর চোখের আড়ালে অনেক কিছু হচ্ছে ওকে কেন্দ্র করে, যেটা এতদিন ও টের পায়নি। আগামীতেও হয়তো পেত না আজ যদি জাকির শেখ না আসতেন। আর বহুদিন ধরে এটাও সন্দেহ হচ্ছে জাইমা মানুষটি ওকে কিছু ব্যাপারে অন্ধকার রেখেছেন। তখন আরেকবার গর্জন ছুড়ে বললেন জাকির, যার মৃত্যু চেয়েও ভয়ঙ্কর মৃত্যু তার জন্য অপেক্ষা করছে, বুঝলে? যদি আমার বাড়ির একটা ছেলের গায়ে যদি সামান্য আঁচও লাগে, তাই বলছি জাইমার সঙ্গে ভুল করেও যোগাযোগ করো না। তার পরিণাম যা হবে তোমাকে কিছুটা ভুগতে হতে পারে। প্রলম্বিত শ্বাস ফেলে কথা রীতি টেনে দিদি থেকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হতে প্রশ্নবিদ্ধ করলো তখন তাকে দিদি দিয়ে। আমার বাবার মৃত্যুর পেছনে আপনি দায়ী নন তো বাবা? আপনি তাকে খুন করেছেন অথবা করিয়েছেন? তোমাকে একটু আগেই না বললাম রেজাকে ভুলে যেতে? আমিও বোধ হয় বলেছি তিনি আমার বাবা। প্রতিরোধ জেদ উপলব্ধি করলেন জাকির ওর কণ্ঠে। সেই তীব্র জেদের ওর অভিব্যক্তি চোখে মুখেও প্রকাশ পেল দিদিতে। তা কিছুক্ষণ দেখে এবার জাকির শেখ নিজের চিত্তি গলায় বললেন, করলেই বা কি করবে তুমি? একজন সমাজ সেবক, সৎ রাজনৈতিক নেতা কি খুন করার শপথ বাক্য পাঠ করে নেন? আইনকে অমান্য করার অধিকার তাকে দেয়া হয়? সমাজকে নিরাপদ রাখতেই ওই রকম দু চারটা বাস্টার্ড নির্মূল্য করার প্রয়োজন আছে। বাবার আসনে থাকা মৃত মানুষটির নামে এমন ধিক্কার, এত বড় কটূক্তি সহ্য হলো না দিদিতে। তবুও কণ্ঠে কোমলতা ধরে রেখেই জিজ্ঞেস করলো সে, তাহলে আমি আমার বাবার হত্যাকারীর মুখোমুখি আজ, তাই না বাবা? এই প্রশ্নের
অন্তর্নিহিত আরও একটি বাক্য হলো জাকির শেখের খুনি সত্তার উন্মোচন। এবার দিদিটি করবেই, তবে তা বুঝে নিতে অতিরিক্ত আর কোনো কথার শোনার প্রয়োজন হলো না জাকির শেখের। তিনি হেসে জানতে চাইলেন, এরপর আমাকে কিভাবে ট্রিট করতে চাও তাহলে? এতটুকু অনুতপ্ত বোধের ছায়া নেই জাকির শেখের দৃষ্টিতে, বরং সেখানে ভীষণ আত্মতৃপ্তি দেখতে পাচ্ছে দিদিতে। বুকের মতো দাবিয়ে রাখা ক্রোধের অনল চিৎকার করছে ওর। আপনার এমন খুনের ইতিহাস নওফিল কি কখনো গ্রহণ করতে পারবে বাবা? কোনো সন্তান কি মানতে পারে তার বাবার হাতে কোনো মানুষ প্রাণ খুইয়েছে? তার উপর আপনার ছেলের সঙ্গে আপনার মনের দূরত্বের কথা তো রয়েই গেল। আমার ছেলের সঙ্গে আমার মনের দূরত্ব কতটুকু তা তোমাকে মাপতে বলিনি আমি। আমার মনে হয় আমার ছেলেও বলেনি। এটা একান্তই আমাদের বিষয়। তুমি যদি আমাকে এই হুমকি দিতে চাও, নাও ফিলকে এই ব্যাপারে জানিয়ে দিয়ে তার সঙ্গে আমার দূরত্ব আরো বাড়াবে, তাহলে আমি তোমাকে উৎসাহ দিচ্ছি, চেষ্টা করে দেখো। আর এই চেষ্টার পরিণাম তোমার জন্য কি হতে পারে সেটাও ভেবে কিন্তু। অপরাধকে আপনি অপরাধী মনে করছেন না, কিন্তু আমার বিশ্বাস নওফিল জানলে আপনার এই অপরাধ মেনে নেবে না। আপনি সবার কাছে তো ভালো নেতা। এই জনসাধারণ কোনো দিন যদি আপনার খুনি রূপটা জানতে পারে, সেই দিন আপনার এই সম্মান অহমিকা থাকবে না বাবা। আমি তোমাকে পূর্ণ সায় দিচ্ছি, জানানোর জন্য সুযোগও দেয়া হবে। তুমি শুধু নাওফিলকে বিশ্বাস করে দেখাও, আর যদি জনসাধারণকেও জানাতে পারো সেটাও করে দেখাও মা। তাকে আপনি মন থেকে মানতে পারবেন? তুমি করে দেখাতে পারলেই আমি মেনে নিব। কথা দিলাম, যাও তোমার বাবার খুনের দায় নিজের কাঁধে তুলে নিয়ে আত্মসমর্পণ করব পুলিশের কাছে। আমাকে প্রকাশ করতে গিয়ে নাওফিলকে না হারাতে হয় সে খেয়ালও রেখো। সবকিছু চাপিয়ে দিদিতে জীবনে দুটো সত্য, দুটো জেদ। প্রথমটি নফিলকে কোনো কিছুর বিনিময়ে দিদি ছাড়তে পারবে না, আর দ্বিতীয়টি সত্য পালক বাবা মানুষটির হত্যাকারীকেও সে ছেড়ে দেবে না। আর জাকির শেখের মতো সাধারণ মানুষের ভক্তি ধুলো বালিতে ঠাসা মেঝের মধ্যে ইয়াসিফের অচেতন দেহটা কোলে নিয়ে বসে ফ্লোরেন্স দীর্ঘ 20 মিনিট ধরে অসীম ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। সন্ধ্যার পরে হঠাৎই বাড়ির মালিক আসে। তখন থেকে বেডরুমে মাবিসার সঙ্গে অসহ্য খোশ গল্প ধরেছে সে। পেট মোটা ওই বদমাস ব্যক্তিটি বিদায় না হওয়া পর্যন্ত মাবিসাও বাসার বাইরে গিয়ে ইয়াসিফের জন্য জরুরি ভাবে স্যালাইন মেডিসিন কিনে আনতে পারছে না। ফ্লোরেন্সকেও এদিকে ততক্ষণ নোংরা বদ্ধ ঘরটাতে বসে থাকতে হচ্ছে ইয়াসিফকে নিয়ে। আধ ঘন্টা আগে ফ্লোরেন্সের মুষ্টিঘাতে আহত হয়ে জ্ঞান হারিয়েছে ইয়াসিফ। পায়ে গুলিবিদ্ধ জায়গাটির জন্য আরো বেকায়দায় অবস্থা হয়েছে ওর। ঠিকমতো ওষুধ সেবন করা হয়নি এই কয়েকদিনে, যার জন্য সেখানে ক্ষত সেরে ওঠেনি পুরোপুরি। তার উপর আবার ফ্লোরেন্সের নির্দয় টর্চার, ঠিকমতো খেতে না পারা, সব মিলিয়ে খুবই খারাপ অবস্থা ইয়াসিফের। জরুরি ভিত্তিতে ওকে এখন হাসপাতালে নেওয়া দরকার, কিন্তু তা আবার ঝুঁকিপূর্ণ হবে বলে ঘরেতেই মাবিসাকে চিকিৎসার সব ব্যবস্থা করতে হবে এখন। তখনের থাপ্পড়টার জন্য ফ্লোরেন্স এখনো বেজায় রেগে ইয়াসিফের উপর। দাঁতের মাঝে জিহ্বা পড়ে কেটে গেছে তার জিহ্বার এক কোণে। আজকে থেকে খাওয়া দাওয়া তারও কষ্ট হবে এই অসুস্থ দেহেই। ছেলেটার হাত যেভাবে চলে ফ্লোরেন্স ভাবছে তাই। ওকে ছেড়ে দেওয়ার পর এতগুলো দিনের অত্যাচারে ছোটটা তাহলে কি ভয়ানক ভাবেই না নিতে চাইবে সে। তাই ততদিন ফ্লোরেন্স এই দেশ ছেড়েই দেবে তাকে, হাতের নাগালে তাকে। আর পেলে তো। ভাবতে ভাবতে ইয়াসিফের সরু নাকটাতে মৃদুভাবে আরো একটা খুশি বসালো সে। তখনই মনে হলো ইয়াসিফ শ্বাস ফেলছে না। আকস্মিক বুক কেঁপে উঠল ফ্লোরেন্সের। নাকের কাছে আঙুল ছোয়ালো সে ফের। সত্যি শ্বাস ফেলছে না ইয়াসিফ। ভয়ার্ত স্বরে মাবিসাকে ডাকতে গিয়েও থেমে গেল বাড়ির মালিকের কথা মনে করে। ইয়াসিফের গায়ের তাপমাত্রা চেক করলো দ্রুত। অস্বাভাবিক গরম ওর শরীর। জ্বর বেড়েছে ছেলেটার, কিন্তু শ্বাস চলছে না দেখে আপাতত প্রাথমিক চিকিৎসার কথাই স্মরণে এলো ফ্লোরেন্সের। ঘাবড়ালে চলবে না। ইয়াসিফের গায়ের টি শার্টটা খুলে ফেললো জলদি। কৃত্রিম শ্বাস দেওয়ার উদ্দেশ্য। ইয়াসিফের ঠোঁটের ফাঁকে অনেকক্ষণ শ্বাস দিতে থাকলো। মিনিট খানেক পার হওয়ার আগেই ইয়াসিফ শ্বাস প্রশ্বাসও ঠিক হলো।
এই, তুমি ঠিক আছো? শুনতে পাচ্ছ আমাকে? ওকে ডাকতে আরম্ভ করলো ফ্লোরেন্স চিন্তিত সুরে। স্তিমিত চোখ দুটো মেলল ইয়াসিফ, আর সে ঠিক সময় মাবিসা দরজাটা খুলে তাড়াহুড়ো করে ঢুকলো। ও ঠিক আছে তো? জলদি ও ট্রিটমেন্টের ব্যবস্থা করো মাইফি। অনেক জ্বর, জ্ঞানও হারিয়েছিল, আর শ্বাসও চলছিল না। ওকে ঘরে নিতে হবে। তোমার জন্য এই দশা ওর। খুব খারাপ করছি তুমি ওর সঙ্গে। ফ্লোরেন্স ইয়াসিফের শুকনো পাণ্ডব বর্ণ মুখ পানে তাকালে আহত চোখে। নিজেকে সত্যি অমানুষ লাগছে তার। ইয়াসিফকে দেখলেই যে পারে না রাগটা ঠেকাতে। দুজন মিলে খুব কষ্টে ইয়াসিফকে তুললেও পাশের ঘরে নিতে গিয়ে ফ্লোরেন্সের কষ্টটা বেশি হলো। সমস্ত ভার তার শরীরে ছিল ইয়াসিফের। বিছানাতে শুয়ে রেখে মাবিসা দ্রুত চলে গেল বাইরে। পেশাতে সে আজ ডাক্তার না হলেও সর্বনাশী হয়েছে। তো খেতে বসে নফিল আর চোখে মেঘ মেদুরে ঢাকা দিদিটির মুখটা দেখছে বারবার। অনেকবার বলার পরও তাকে খেতে বসাতে পারেনি। জাকির শেখও বলায়, শরণ তুমি বসো আমাদের সাথে, আমরা তুলে নিতে পারবো। মানা করতেই যাবে দিদিটি আবারও, তখন নফিল বলতে বসলো। কিরণও খেতে খেতে লক্ষ্য করেছে বোনকে। দিদির গতিবিধি সেও অনেকটা বোঝে। তার মনে হচ্ছে জাকির শেখের উপস্থিতি ওকে বিরক্ত করছে, কিন্তু এমন কারণ কি করার। শেষমেশ সকলের অনুরোধের পর দিদিটি নফিলের পাশের চেয়ারটাতে বসলো। তখনই বললেন জাকির, আমি এখানে এসেছি আজ একটাই কারণে, তোমাদের গাজীপুর ফেরা উচিত। মা আর আব্বা তোমাদের জন্য খুব অপেক্ষায় আছেন। বাড়ির সকলেই চাইছে তোমরা তাদের সঙ্গে সেখানেই থাকো। তাছাড়া নাফিলের ভালো ইমেজ তৈরির জন্য গাজীপুরে থাকাটা জরুরি। দাদি সত্যিই কান্নাকাটি করেন ফোনে। জাত ঠিকমতো তার সঙ্গে কথাও বলে না। এইসব কারণে খুব কষ্ট পাচ্ছেন দাদি। অনেক দিনে তো হলেও দূরে থাকা, এবার আমাদের সবার একসঙ্গে থাকা দরকার। শেষ বয়সে ওই বৃদ্ধ মানুষটি তো দুটো নাতি নাতি থেকেই কষ্ট পাচ্ছেন। এটা আসলে ঠিক করছেন আমরা। জাকির নফিলের মুখের দিকে তাকিয়ে রইলেন ছেলের অভিমান জানার আশায়। এদিকে নফিল দিদির জন্য চিন্তিত বেশি। দাদি তার বউয়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছে, তাও বাড়ি থেকে তৌসিফের মাই জানিয়েছিলেন কিছুদিন আগে। এই কারণে নফিল ও কষ্ট পেয়েছে বলে দাদির সঙ্গে কথা বলা বন্ধ করেছে। কিন্তু এর থেকেও বড় সমস্যা, ঘরের শত্রুকে সে চিনতে পারেনি এখনো। যাকে না চিনতে পারলে তাদের দুজনেরই ক্ষতির আশঙ্কা বেড়ে যাবে প্রতিদিন। দিদিটিও মাত্র সবে সুস্থ হচ্ছে, আরও সময় প্রয়োজন ও সম্পূর্ণ সুস্থ হতে। এই অবস্থায় সেখানে ফিরে যাওয়া মানে স্বেচ্ছায় নিজেদের বলি দেওয়ার সমতুল্য। এদিকে ওখানে ফেরাটাও সত্যি জরুরি। কি করা উচিত এই মুহূর্তে সে তা ভেবেই পাচ্ছে না। যাকে জিজ্ঞেস করে উঠলো এর মাঝে, কিছু বলছো না কেন নাফিল? তুমি কি ফিরতে রাজি না? ওখানে না গেলেও ঘর শত্রুকেও চিহ্নিত করা যাবে না, তাই ঝুঁকি নিয়ে হলেও যাওয়াটা অবশ্যই প্রয়োজন। দীর্ঘশ্বাস ফেলে সে জানালো, নিশ্চয়ই যাব, কিন্তু একটু দেরি হবে। স্মরণের পরীক্ষার সামনে ভার্সিটি যাওয়া আসাটা গাজীপুর থেকে দূর হয় অনেকটা, তাই পরীক্ষাটা শেষ হোক। আবার কিরণকেও একা ফেলে যাওয়া সম্ভব নয়। আমার শাশুড়ি আমাদের কাছে পাঠিয়েছে ওকে। মেডিকেল কোচিং শেষ না হওয়া পর্যন্ত ওকে আমাদের কাছেই রাখবো। 2-3 মাস সময় প্রয়োজন। নাফিলের এই মতামতে জাকিরকে সন্তুষ্ট দেখালো না, যদিও সেটা তিনি প্রকাশ করলেন না। সবাই বুঝল। তিনি বাধ্য হয়ে সায় দিলেন ছেলেকে। টেরেসে বসে নফিল দিদির তখনের মুখটাই বারবার মনে করছে। তাকে খুব বিষণ্ণ বিরক্ত লাগছিল। জাকিরের সঙ্গেও তাকে মেকি হাসি মুখে নিয়ে কথা বলতে খেয়াল করেছে সে। যেন অখুশি সে জাকির শেখের উপস্থিতি, তাই স্পষ্টই বুঝেছে নফিল। কিন্তু এমনটা হওয়ার কথা নয়। কিছুদিন আগেও দিদিটি ওকে বুঝিয়েছে যেন বাবার সঙ্গে আর সে দুর্ব্যবহার না করে, তাকে কষ্ট না দেয়। কখন কে মারা যায় তা তো বলা যায় না। মৃত্যুর আগেও কারো মনে যেন এই ব্যাপারটি নিয়ে আফসোস, হতাশা, কষ্ট না থেকে যায়। আজকে সেই মেয়েটার মুখে চোখে আধার ঘনিয়েছিল। সে বাসায় ফেরার আগে দুজনের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছিল? ভাবনা চিন্তার মধ্যে তৌসিফ চলে এলো রুফটপে। নফিলের কাছে এসে বসতে নফিল বলল, আব্বু হঠাৎ করে আজ বাসায় চলে আসলো, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে না? ব্যস্ত বলে আমাকে মিটিংয়ে পাঠিয়ে হুট করে বাসায় এলো। তখন কি কথা হতে পারে স্মরণের সঙ্গে তার? তুই রহস্য করে
জটিল করে ভাবছিস কেন বিষয়টা? আমি তো জানতাম বড় কাকু আসবে। তোকে কখন জানিয়েছিল সে? বাসায় আসার ঘন্টাখানেক আগে। তবুও নওফিলের মনের ভেতরে খুঁতখুত ব্যাপারটা গেল না। দিদির মুখটা মনে করে ভাবলো বাসার সিসিটিভি ফুটেজগুলো একটু দেখে নেবে শোয়ার আগে। কি জন্য সাথে আসতে বললে সেটা বলিস না কেন? নওফিল ফোন থেকে একটা ছবি বের করে ফোনটা তুলে দিল তৌসিফের হাতে। ওখানে যে প্রাইভেট ডিটেকটিভ, তাহলে কাজের। আমি তো ভেবেছিলাম ছেলেটা এই জন্মেও কোনো হদিস দিতে পারবে না। ছবিতে স্যামুয়েলকে চিনেছিস? নাম তো পাশে লেখা। তাকে ভালো করে একবার দেখ। নওফিলের কথা মতো স্যামুয়েলকে লক্ষ্য করলো তৌসিফ। ঠিক দিদির মতোই গায়ের বর্ণ, তার চুল সোনালি, চোখ জোড়াও নীল সমুদ্রের মতো যেন। লোকটা বেশ সুদর্শন, ষষ্ঠ বন্ডিত, তার যুবক বয়সের ছবি। পাশে বাকি 3 বন্ধু রয়েছে তার, কিন্তু জাইন নেই সেখানে। সাধারণত জাইন দেশে থাকতো বলেই ওরা 4 জন বন্ধু ভ্যাকেশনে কাটাতো এক হতে। তৌসিফ মুখ খোলার আগে নওফিল বলে উঠল, মুখের আকৃতি আর শারীরিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মিলই বলে দিচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। বাকিদের কারোই নীল চোখ নেই, শুধু কপালের চুলগুলো সোনালি কালোর মিশালে। তবু কোনো সন্দেহ নেই শ্যামল শরণের বায়োলজিক্যাল ফাদার। এখন সে কোথায়? ছেলে মেয়ে, বউ, গার্লফ্রেন্ড কটা? অলিভার সবার যতটুকু তথ্য নিতে পেরেছে তা খুব বেশি যথেষ্ট না। স্যামুয়েলের বউ নেই, তবে 2 ছেলে মেয়ে আছে, আর গার্লফ্রেন্ডের অভাব নেই। মেয়েটা মায়ের সঙ্গে থাকে, ছেলেটা তার সঙ্গেই তার পেশাতে জড়িত। থাকে বেশিরভাগ সময় নিউ ইয়র্ক, কিন্তু মনিকে এখনও নজরবন্দি করে রেখেছে সে। সেটা মনিও বলেছিল আমাকে। এই জন্যই তো দেশে আসতে পারেনি মনি। নজরবন্দি করে রাখার কারণটা কি এটা? সে বিশ্বাস করে স্মরণ জীবিত। লজিক তো তাই বলে। আর অবশ্যই মনি স্মরণের হদিস জানে। তাহলে সে আর কোনো খোঁজ কেন নিচ্ছে না স্মরণের? বাংলাদেশে তো তাহলে স্মরণের এতগুলো বছরে তন্ন তন্ন করে খুঁজে ফেলার কথা। নওফিল থুতনিতে আঙুল বোলাতে বোলাতে ভাবনায় মত্ত হলো। আমারও একই প্রশ্ন। মনিকে নজরবন্দি করে রাখা মানে স্যামুয়েল বিশ্বাস করে স্মরণের খোঁজ মনি জানে, কিন্তু তারপরও কেন সে আর বাংলাদেশ আসেনি? অবশ্যই কোনো কারণ আছে। স্মরণকে কবে জানাবে? ওকে তত জানানো উচিত। ওর জীবনের লক্ষ্যই এটা, যার জন্য শেখ বাড়ির পুত্রবধূ হওয়া আদৌ। এমন কথায় নওফিলের গভীর ভাবনার সুতো কাটল। তৌসিফের চোখে চোখ রাখতে বুঝলো দিদির প্রতি তার এখনো অসন্তোষ মনোভাব মুছেনি। অপ্রকাশিত সত্য হলেও মুছে যায়নি নওফিলের অন্তর থেকেও। দিদিতে ওকে ভালোবাসে, এখানে মিথ্যে নেই ঠিক, কিন্তু এই কথাও সত্য। দিদি জীবনের অজানা সত্য উদ্ঘাটনের জন্য সে কোনো পন্থায় সে অবলম্বন করতে পারে। প্রয়োজনে নওফিলের অবাধ্য ও দ্বিতীয় হতে পারে, কিন্তু সেটাই কি স্বাভাবিক নয়? নিজের অস্তিত্বের সঠিক পরিচয় সম্পর্ক জানতে চাও অপরাধ নয় বটে, কিন্তু তাই বলে স্বামীর পরোয়াও করবে না দিদিতে? এমনটা হলে তা মেনে নেওয়া অসম্ভব হবে নওফিলের জন্য। জানাবো নিশ্চয়ই, ওর জানার অধিকার আছে, কিন্তু আমি সেই সময়টাকে অনুভব করছি মিহাদ, যেদিন নিজের বাবা মায়ের পরিচয় জেনে যতখানি আনন্দিত হবে ও ততটাই কি বিধ্বস্ত হবে না যখন জানবে পৃথিবীতে ওর আগমনটা বৈধভাবে ছিল না? মনের দুঃসহ জীবনের গল্প ওকে শক্ত রাখতে পারবে না। সেই সাথে তখনই জন্মদাতার প্রতি ঘৃণার উদ্রেক হবে। এতগুলো কষ্টের ধাক্কা সামলানো সহজ হবে না ওর জন্য। আর এই মুহূর্তে তো বলাই যাবে না। সুস্থ হোক, আরও কিছু সময় যাক, তারপর জানাবো। তাছাড়া আমার মনে হয় শ্যামলেরই ওরসজাত ও, সেটার সঠিক প্রমাণ তোর হাতে রাখতে হবে। আর এটাও জানাতে হবে কে ওই লোক এখন জেরিন আন্টিকে নজরবন্দি রেখেছে, এবং কেন সে আর বাংলাদেশে এসে স্মরণের খোঁজ করেনি। এজন্যই এখনই কিছু জানাবো না স্মরণকে। আমাকে অস্ট্রেলিয়া যেতে হবে এর মাঝেই। আমার অনুমান বলে স্মরণকে বাংলাদেশে এসে আর না খোঁজার পেছনে আমার আব্বুর ভূমিকা আছে। হয়তো আব্বুর বাধাতেই স্যামুয়েল আর দেশে পা রাখেনি। তাই যদি হয় তাহলে এখন তো ছোট কাকু নিখোঁজ, এখন কেন সেই বাধা শ্যামল মানবে? সেটাই, অনেক কিছু জানার আছে, যার জন্য এবার অস্ট্রেলিয়া গিয়ে এই লোকটার সঙ্গে দেখাও করতে হবে বোধ হয়। মনিকে এতটা কাল পরাধীনের মতো বাঁচাতে হচ্ছে তার জন্য। কেন তাকে ভালোভাবে বাঁচতে দিচ্ছে না সেটা জানতে হলেও তার কাছে যেতে হবে আমার। রাত 12:30 অবধি মাভিসা অনর বসেছিল ইয়াসিফের পাশে। চেয়ারে বসেই এক সময় ঘুমের কোলে ঢলে পড়ল সে। বারান্দাতে বসে সে সময় তখন ফ্লোরেন্স 7টার সময় অপরাধ বোধে দগ্ধ হচ্ছিল।
চোখ বুঝলে ইয়াসিফের চেতনাশূন্য মুখটা ওর চোখে ভেস উঠল কেবল। কেমন অবস্থাতে আছে ছেলেটা তা দেখার জন্য বারবার ঘরের দরজা উকিয়ে দেয়। একটা সময় পর আবারও ঘরে যেতে মাবিশাকে বারবার ঢুলে পড়তে দেখে। তখন তাকে বারান্দাতে রাখা ডিভানে গিয়ে বিশ্রাম নিতে বলেছে। তারপর থেকে এখন রাত 2টো অবধি ফ্লোরেন্স বসে আছে ইয়াসিফের পাশে। স্যালাইনটা শেষ হতেই সেটা খুলে দিয়ে ইয়াসিফের গায়ে তাপমাত্রা চেক করে। জ্বরটা ছেড়েছে দেখে স্বস্তি পেল খুব। ঘাম ছুটছে এখন। নিস্তেজ ছেলেটার ফর্সা রমুজ বুকে বিন্দু বিন্দু ঘামের অস্তিত্ব পেয়ে টেবিলে রাখা তোয়ালেটা হাতে তুলে ফ্লোরেন্স তার গলা বুক মুছে দিল। বেগড়ি ঘুমাচ্ছিল তখন ইয়াসিফ। মাবিশাও ঘুমিয়ে। শুধু ঘুম আসে না ফ্লোরেন্সের, নিখোঁজ মানুষটার জন্য অনেক রাত সে নির্ঘুম কাটায় এখন। হঠাৎ প্যান্টের পকেটে থেকে পেন ড্রাইভটা বের করে ল্যাপটপে সংযুক্ত করে নিল ফ্লোরেন্স। একটা ভিডিও চালু করতে স্ক্রিনে ভেসে উঠল পুরো এক মানুষের মুখ। মুখের ভাঁজ পড়া চামড়ায় চমৎকার এক হাসি টানলেন তিনি ফ্লোরেন্সের উদ্দেশ্যে। আমার সোনা, মমকে মিস করছো? এসে আমাকে না পেয়ে রেগেও আছো খুব, তাই না? আই এম সরি সোনা, আমি তোমার চোখে পানি সহ্য করতে পারি না, তাই জানানোর সাহস হয়নি আমার। কেয়ারলেসের জন্যই কার্ডিওভাস্কুলার ডিজিজে অ্যাটাকড হয়েছি। আমার হতাশাগ্রস্ত জীবনে তুমি খুব বিরক্ত, আমি জানি। আমি কেন সুখী রমণী না? কেন তোমার প্রিয় এডওয়ার্ডকেও ভালো রাখতে পারিনি? এসবের উত্তর আমি বাংলাদেশে এসে জানাবো তোমাকে। তবে যে প্রশ্নের উত্তর না পেয়ে তুমি অভিমান করে বাসা ছেড়েছিলে, সে প্রশ্নের উত্তর তোমাকে এখনই জানাই। আমি সত্যিই তোমার মম নই, স্যারোগেট মমও নই, কিন্তু তুমি আমার খুব আপন মানুষের সন্তান, তাই আমারও সন্তান। তোমার ব্লাড লাইন বাংলাদেশেই। তোমার বড় একটি ভাইও আছে সোনা। আমি ইচ্ছে করি যে আর কথা তোমাকে জানাইনি এতটা দিন, কিন্তু আজকাল আমি মৃত্যুর ঘ্রাণ পাই। মৃত্যুর ঘ্রাণ যে আমার খুব পরিঘ্রাণ, তাই টের পাচ্ছি মৃত্যুদূত আমার আশেপাশেই ঘুরছে। এজন্যই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তোমার নিজের মানুষগুলোর কাছে তোমার অস্তিত্বের জানান দিতে এসেছি। তোমাকে একা ফেলে মরতে পারবো না আমার বাচ্চা, আমার প্রিয় মারিহাম। তুমি আমার কাছে শুধু আমানত নও, তুমি আমার একমাত্র বোনের অংশ। তোমাকে যত্ন বড় করে তোলার জন্যই নিজেকে বারবার পাল্টেছি, টিকিয়ে রেখেছি নিজেকে। নয়তো আমার মুখটাই যথেষ্ট ছিল তোমার জীবনটাও ধ্বংস হওয়ার জন্য। কিন্তু আমি খুব শীঘ্রই ফিরে আসবো সোনা, তোমার ভাইকে সঙ্গে করেই ফিরবো। তারপর তোমাকে সব বলবো। ততদিনে এডওয়ার্ডের কাছেই থেকো। আমি ওর জন্য সঠিক ছিলাম না। আমার প্রকৃত চেহারা দেখলেও ও আর আমাকে ভালোবাসতে পারবে না। মৃত্যুর আগে সত্যটাও ওকে জানিয়েও দেব। ওকে শুধু বলো, এলিন পরিচয়ে ধোঁকা দিয়েছি ওকে আমি। আই এম আলিয়া। যুগের পর যুগ যাকে ওর মতো পুলিশ অফিসার তালাশ করে বেরিয়েছে। আমাকে নিয়ে চিন্তা করো না মা, বাংলাদেশি ফোন নাম্বারটা তোমাকে পাঠিয়ে দেব, মেসেজ করে দিও আমাকে। ভিডিও এরপরই সমাপ্ত। যতবার এটা দেখে ফ্লোরেন্স ততবারই বেসামাল কান্নায় ভেঙে পড়ে সে। আলিয়া হোক বা এলিনা, মা বলে ডাকতেই শিখেছে মানুষটিকে দেখে। ওর জীবনে যে আপন মানুষগুলোর অপ্রাপ্তি তার সম্পর্কে ওর কোনোই আগ্রহ নেই, শুধু খুঁজে পেতে চায় এই মাকে। অত্যাধিক বিষণ্ণতায় সারাক্ষণ ডুবে থাকতে আলিয়া মদ্যপানে আজ তার লিভারটাও তাই ধ্বংসের পথে। লিভার ক্যান্সারে এই ভয়াবহ সত্যিটা ওকে জানানোর সাহস পায়নি আলিয়া, কিন্তু তার একমাত্র প্রেমিক পুরুষ এডওয়ার্ডের কাছ থেকে সত্যিটা জেনেই সকল অভিমান ভুলে যেদিন ফ্লোরেন্স ছুটে এসেছিল বাড়ি, সেদিন আলিয়ার ঘরে এই প্যান্ট্রেপ আর একটা চিরকুট ছাড়া মাকে খুঁজে পায়নি সে। কিন্তু ততদিন অনেক দেরি হয়ে গিয়েছিল। বাংলাদেশি আলিয়া আগমনের প্রায় 1.5 মাস পরে সে ফিরেছিল বাসায়। তারপর বহু চেষ্টা করে মায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারেনি সে, তাই শেষমেশ ছুটে আসতে হয় ওকে এখানে। এই অচেনা দেশে কোথায় কিভাবে খুঁজবে মাকে? তার জন্য বোনের মতো বন্ধু মাভিসা চলে আসে ওকে সাহায্য করতে আর সঙ্গ দিতে। পরবর্তী 1.5 মাস ধরে মাভিসা সহযোগিতা খোঁজাখুঁজির একটা পর্যায়ে আলিয়ার ফোনটা ট্রেস করতে পারে ওরা গাজীপুরের শেখ বাড়ির কাছাকাছি। সেখানে চলাচল করা প্রায় সকল মানুষকে আলিয়ার ছবি দেখে অবশ্য জানতে পারে শেখ বাড়ির গেটে বাইরে এই বৃদ্ধাকে এক দুপুরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। দুপুরের পর ওই রাস্তাতে তাকে আর দেখা যায়নি এবং আলিয়ার দামি
ফোনটা মিলেছিল ওই বাড়ির গেটের সিকিউরিটির কাছে। এরপর তাকে এক রাতে তুলে এনে অনেক মারধর করার পর সে মুখ খুলেছিল। ইয়াসিফ স্যারের গাড়িতে ওই মহিলার যাইতে দেখছিলাম, আর তার ফোন তখন গাড়ির জানালা দিয়া ফিক্কা মাইরা আমাদের গাড়ির ড্রাইভার কইছিল ফোনটা ভাঙা ফেলাইতে। আমি ভাঙি নাই, খালি তার সিমটা খুইলা আমার সিমটা বসছি, এছাড়া কিছুই জানি না। আমি সত্যি কইতেছি। তার থেকে শেখ বাড়ির সকল সদস্য সম্পর্কে জেনে নেয় ওরা। বহু ছক কষে নানা উপায়ে পরিকল্পনা করে তারপর মাবিশা ছুটে যায় রাঙামাটি ইয়াসিফের বাড়ি সে আশ্রয় পেতে। এরপর ফ্লোরেন্সের আগমন হয় সেখানে। মারিহাম এই নামটা কখনই পছন্দ ছিল না ওর। ফ্লোরেন্স নামটা আঙ্কেল এডওয়ার্ডের দেয়া, কিন্তু আলিয়া যখনই খুব আদরে স্বরে ডাকতেন ওকে তখন এই নামই ডাকতেন। ওই সময়গুলোতে সে বিরক্ত হলো, এখন আর হয় না। এখন এই ডাকটাকেই সে খুব বেশি ভালোবাসে। দু হাতের মাঝে মুখটা ঢেকে বিড়বিড় করে প্রলাপ করে চলল। আমি তোমার মুখে আবার কবে মারিহাম শুনবো মম? কবে তোমার দেখা পাবো? ভাইকে চাই না, আমি কাউকে চাই না। তুমি ফিরে এসো। আমি জানতে চাই না কাউকেই, আর কখনোই তোমাকে জিজ্ঞেস করবো না। শুধু ফিরে এসো, আমাকে মারিহাম বলে ডাকো। তুমি ছাড়া কেউ নেই এ নামে ডাকার। এই মারিয়াম, আবার থামো প্লিজ। আচমকা ঘুম মাখা কোমল স্বরে অনুরোধ রাখলো ইয়াসিফ। চমকে গিয়ে ফ্লোরেন্স মুখ তুলে তাকালো। কোল থেকে ল্যাপটপটা পড়ে গেল ওর। নির্জন রাতের শব্দশূন্য ঘরে আওয়াজটা বেশি হয় বিরক্ত হলো ইয়াসিফ। অসুস্থ মানুষকে সেবা দেওয়ার ম্যানারিজম তোমার জানা নেই মারিয়াম। সেবা করতে এসে এভাবে রোগীর ঘুমে ডিস্টার্ব করে কেউ? ভারী শ্বাস ফেলে ফ্লোরেন্স নিচে থেকে ল্যাপটপটা তুলে নিল। সরি বয়, প্লিজ ইউ স্লিপ। আই এম নট মেকিং নয়েস এনিমোর। আমার মাথা ধরেছে খুব, ঘুমটা ভেঙে যাওয়াতে। সো ইউ গুড প্রেস মাই হেড আউট অফ গিল্ট। কেন যেন ফ্লোরেন্স কোনো আপত্তি করলো না। চেয়ার ছেড়ে ইয়াসিফের সিথারে বসে তার ঢেউ খেলানো চুলে হাত ডুবিয়ে দিল। আর ঠিক তখনই ওর খেয়াল হলো ইয়াসিফ ওর মারিহাম বলে ডাকছে ওকে বারবার। তড়িৎ গতিতে উঠে পড়লো আবার ইয়াসিফের উপর, কিছুটা ঝুঁকে পড়ে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলাম, তুই সবটা শুনেছ? ইয়াসিফ নির্বিকার চাহনিতে কতক্ষণ ফ্লোরেন্সের চোখে চেয়ে থেকে অপ্রত্যাশিত জবাব দিল, তোমার মমকে খুঁজে পেতে আমি সর্বোচ্চ হেল্প করব মারিয়াম। তুমি খুব প্রেশিয়াস, শুধু তোমার মমের কাছে নয়, গোটা শেখ পরিবারের কাছেই। ব্যথায় জর্জরিত এতটা ভঙ্গুর দেহ থেকেও কি ইয়াসিফ মিথ্যে বলতে পারে? সেটাই ভাবলো ফ্লোরেন্স। বিশ্বাস করতে ইচ্ছে করছে তাকে, কিন্তু তবুও সন্দেহের জায়গাতে ইয়াসিফই তো অপরাধী। আমাকে প্লিজ সব খুলে বলো, আর আমাকে বিশ্বাস করো। তোমার মমকে যদি কেউ খুঁজে দিতে পারে সেটা কেবল আমি। আমাকে বিশ্বাস করলে তুমি সব কিছু জানতে পারবে। সবটা কি জানতে পারবো? তোমাকে যেটা জানাতেই তোমার মম দেশে এসেছিলেন,